বাজেট নিয়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ব্যয় কাঠামো এবং রাজস্ব ব্যবস্থাপনা বিষয়ে নেওয়া হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। বুধবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নীতি নির্ধারকদের বৈঠক হয়। ওই বৈঠকে অর্থমন্ত্রী ছাড়াও অর্থ মন্ত্রণালয় ও এনবিআর এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী। বাজেট তৈরির বিষয়ে প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিচ্ছেন। আভাস পাওয়া গেছে, নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি অর্থায়ন প্রক্রিয়া এবং কর কাঠামোতে পরিবর্তন আনার বিষয়েও দেয়া হয় নির্দেশনা। এ বিষয়ে আরো জানাবেন সহকর্মী রিমন রহমান। রিমন, আগামী বাজেটে কি কি বিষয় অগ্রাধিকার পেতে যাচ্ছে একটু জানাবেন আমাদের। রাব্বি, সবকিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু আগামী 11ই জুন 2026-27 অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটটি জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী উপস্থাপন করবেন এবং সেই বাজেটকে ঘিরে এখন প্রস্তুতি চলছে, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে যে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক সেটি মূলত হয়েছে। গতকাল রাতে সার্বিক ব্যয় কাঠামো নিয়ে যে বৈঠকটি সেটি হয়েছে এবং আজকে সকালে এনবিআর এর সঙ্গে যে রাজস্ব কাঠামো রয়েছে সেই করের যে সার্বিক বিষয় সেটি নিয়ে কিন্তু একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে আসলে দুই বিষয়ে যে কিভাবে বাজেটটি উপস্থাপন হবে এবং সরকারের যে ইস্তেহার রয়েছে সেই সার্বিক বিষয়টা কিভাবে বাজেটের সাথে সম্পৃক্ত করা যায়। আপনি যেটি বলছিলেন যে অগ্রাধিকার, বাজেটে কিন্তু 13টি অগ্রাধিকার নির্ধারণ করা হচ্ছে। সেই অগ্রাধিকারের মধ্যে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে যে নির্বাচনী ইস্তেহার পূরণ করার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি যে সামাজিক নিরাপত্তামূলক যে খাতগুলো রয়েছে সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড যে রয়েছে সেইগুলো আসলে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়টি রয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি রয়েছে। পাশাপাশি $1 ট্রিলিয়ন যে অর্থনৈতিক দেশ করার কথা সেটি গুরুত্ব পাবে। অন্যদিকে সার্বিকভাবে আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা, অর্থনৈতিক যে আর্থিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে সক্ষম করা যায় সেই বিষয়গুলো কিন্তু এই অগ্রাধিকারের তালিকায় থাকবে। অর্থাৎ বাজেটে অগ্রাধিকারের একটি তালিকাই নির্ধারণ করা হচ্ছে, 13টি খাত সেখানে গুরুত্ব পাবে। রাব্বি, রিমন, আপনি জানাচ্ছিলেন বাজেটে কোন বিষয়গুলো অগ্রাধিকার পেতে পারে। একটু আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাই, শুল্ক ও কর কাঠামোতে কি ধরনের পরিবর্তন আনার বিষয়ে বিবেচনায় নেওয়া হতে পারে বা হচ্ছে, একটু এ বিষয়ে জানাবেন আমাদের। শুল্ক কাঠামো একটি বড় চিন্তার কারণ বাজেটের আকার বাড়ছে, সেহেতু শুল্কের একটি বড় চাপ রয়েছে সরকারের কাঁধে। সেই রাজস্ব ব্যবস্থাপনায় যেহেতু একটি হযবরল অবস্থা তৈরি হয়েছে, তাই সরকারের চায় যে কিভাবে একটি নতুনভাবে কর কাঠামো তৈরি করা যায় এবং সেখান থেকে রাজস্ব আরো বৃদ্ধি করা যায়। সেক্ষেত্রে কিন্তু নতুন নতুন ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে এবং নতুন নতুন খাতকে নির্দিষ্ট করা হচ্ছে। আজকে সকালে যে এনবিআর সঙ্গে বৈঠক ছিল সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী আমরা যেটি জানতে পেরেছি যে নতুন নতুন খাত কিভাবে নির্ধারণ করা যায় এবং সাধারণ মানুষকে কিভাবে একটু স্বস্তি দিয়ে এই রাজস্ব আদায় করা যায়। তো আমরা যেটি জানতে পেরেছি যে আসলে বিভিন্ন কর কাঠামোতে পরিবর্তন আনা হতে পারে। সম্পদ কর যে সারচার্জ ছিল সেটি পরিবর্তন করে সম্পদ কর যেটি বাস্তবায়ন করার একটা চিন্তা রয়েছে। পাশাপাশি শুল্ক কাঠামোতে মোটরসাইকেলের যে একটি সিসি কেন্দ্রিক যে শুল্ক ধরার কথা সেটিও কিন্তু মাথায় নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্প রয়েছে, পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী যেগুলো রয়েছে তাদেরকে কিভাবে করের আওতায় নিয়ে আসা যায় সেটি কিন্তু নির্ধারণ করা হচ্ছে। প্রতিটি ব্যক্তি যেমন আয়কর রিটার্ন অনলাইনে দেন, সেভাবে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষুদ্র এবং মাঝারি মানের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে অনলাইন রিটার্ন অনলাইনে দেওয়ার ব্যবস্থা করার বলা হয়েছে। পাশাপাশি সার্বিকভাবে যে কর কাঠামো রয়েছে সেই কর কাঠামোতে কিভাবে রাজস্ব আদায় বৃদ্ধি করা যায় সেটি কিন্তু বলা হচ্ছে। কারণ সার্বিকভাবে এই বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্য সেটি প্রায় 7 লাখ কোটি টাকার মতো ধরা হচ্ছে এবং সেখানে এনবিআর এর কাঁধেই কিন্তু 6 লাখ কোটি টাকার মতো ধরা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। রিমন, আরো একটি বিষয় জানতে চাই, যে কোনো সরকারের জন্যই একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে ঘাটতি অর্থায়ন। বর্তমানেও কিন্তু এবারের বাজেটেও বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বিরাট আকারের যে ঘাটতি অর্থায়ন। এ নিয়ে সরকারের ভাবনা কি একটু জানাবেন আমাদের। রাব্বি, আসলে সরকার যে বাজেট দেয় সেই বাজেটের মধ্যে কিন্তু যে ব্যয়ের খাত নির্দিষ্ট করে তার মধ্যে কিন্তু একটি ঘাটতির অর্থায়ন থাকে। কারণ যে রাজস্ব আদায় করে সেই রাজস্ব আদায়ের সঙ্গে যে বাজেটের আকার তার সঙ্গে একটা ঘাটতি থাকে। সেই ঘাটতির অঙ্ক কিন্তু এবার
ভালোই, 2 লাখ কোটি টাকার বেশি, এবং সেই ঘাটতি কিভাবে সরকার আনবে? সরকার যেটা চিন্তা করছে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় যেটা চিন্তা করছে, সেটি হচ্ছে যে ঘাটতি অর্থায়ন দুইভাবে আসবে। একটি বৈদেশিক ঋণ এবং সহায়তা, পাশাপাশি আমাদের যে অভ্যন্তরীণ উৎস থেকে যে ব্যাংকিং খাত রয়েছে এবং সঞ্চয়পত্র রয়েছে, সেই খাত থেকে কিভাবে নিয়ে আসা যায়। তবে আমি যেটা দেখতে পেলাম যে সরকার মূলত চায় যে অভ্যন্তরীণ খাত থেকেই এই ঘাটতি অর্থায়ন বেশি নিশ্চিত করতে। প্রায় 1,19,000 কোটি টাকার মতো যে ঘাটতি অর্থায়নের যে অর্থ, সেটি কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে নিতে চান। সেটি হতে পারে সঞ্চয়পত্র থেকে সুযোগ তৈরি করে দিয়ে সঞ্চয়পত্র বিক্রি বৃদ্ধি করে, পাশাপাশি আমাদের যে ব্যাংকিং খাত রয়েছে, সেই ব্যাংকিং খাত থেকে কিভাবে অর্থ নেওয়া যায় বা ঋণ নেওয়া যায়, সেইভাবে কিন্তু নেওয়ার চেষ্টা করা হচ্ছে, বা সরকার একটি প্রাথমিকভাবে তৈরি করছে। কিন্তু পাশাপাশি যেটি বলা যায় যে ঘাটতি অর্থায়ন, বাজেটের আকার বৃদ্ধি এবং আমাদের যে আয়ের খাত, সেটি সীমিত, এবং সেই কারণেই কিন্তু মূলত এই ঘাটতির অঙ্কটা বৃদ্ধি পাচ্ছে, যাতে সরকারের সামনে কিন্তু একটি চাপ তৈরি হয়, যেটি যদি দেখা যায় যে মধ্যমেয়াদে অর্থ এবং তার পরে গিয়ে কিন্তু দেখা গেল রাজস্ব আদায় যেটি নির্ধারণ করা হয়েছিল, সেটি অর্জন যদি না হয়, তাহলে কিন্তু সেই ঘাটতির পরিমাণ আরও বৃদ্ধি পায়, যার ফলে সার্বিক বাজেট কাঠামোতে একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে সরকার। তাই এবার ঘাটতির অঙ্ক কিভাবে নিশ্চিত করা যায় বা আদায় করা যায়, সেটি কিন্তু সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। রাব্বি। রিমন রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।